দিল্লিতে আজকে সারাদিন যাবৎ যা কিছু দেখলেন সেই সমস্ত কিছুই ভোটের রেজাল্ট বেরোনোর পর তারপর থেকে বেশ কয়েকটি এপিসোড জুড়ে আমি বলে চলেছি যে ঠিক এগুলোই হতে চলেছে। এবং আশ্চর্য বিষয় হচ্ছে এই যে সংখ্যাগুলো পর্যন্ত মিলে গেল। কাজেই এই মুহূর্তে সেটা আর নতুন কোনো খবর নয়, সেই খবরটা মানুষ আন্দাজ করেই রেখেছিল, এক্সপেক্টেড ছিল এই ব্যাপারগুলো এরকমটাই হবে। কিন্তু তার সঙ্গে এবং নিজের একটু ভালোও লাগছে, তার কারণ ওই যে বলছি সীমান্ত সরগরম। কেন বলছি? একটি দেশের সীমান্ত যতটা শক্তিশালী, যতটা সুরক্ষিত একটি দেশ বা একটি রাষ্ট্র ঠিক ততটাই শক্তিশালী, ততটাই সুরক্ষিত। এখন এই যে সীমান্তের যে সমস্যা, সেই সমস্যার মধ্যে দীর্ঘদিন যাবৎ ৭৯টা বছর, আজকে তৃণমূল কংগ্রেস এই ১৫ বছর ওইখানে ফেন্সিং লাগাতে দেয়নি, কিন্তু তারও আগে ৩৪ বছর, তারও আগে ৩০ বছর এই সমস্তগুলো আছে। এই এতটা বছর যাবৎ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বিপুল অংশ উন্মুক্ত ছিল, আর তা ছিল অবাধ যাতায়াতের এবং দেশ বিরোধী বিভিন্ন কাজকর্মের লীলাক্ষেত্র। এখন অপরাধের ধর্ম হলো যে একটি নির্দিষ্ট অপরাধ যদি পার পেয়ে যায় তাহলে সেইটা দেখে উৎসাহিত হয়ে আশপাশে 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 আরো অনেক অপরাধ ঘটতে থাকে, তারপরে সেটাও পার পেতে থাকে, আরো অপরাধ বাড়তে থাকে। ফলে সেই নির্দিষ্ট অঞ্চলের যদি বলা হয় একটি ভৌগোলিক সীমানা বা পরিধি, সেই জায়গায় তৈরি হয় একটি অপরাধ যুক্ত সমাজ ব্যবস্থা, এবং সেটাই তৈরি হয়েছিল আমাদের এই রাজ্যে। এবং সেইগুলির পরিমাণ মারাত্মকভাবে বেশি কোথায় কোথায় ছিল? এই সীমান্ত জায়গাগুলোতে। কিন্তু আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি যে কথাটা বলেছিলাম যে এই সমস্ত অপরাধী যারা দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, এই রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যার কাছে রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র শিরোপরি, তার সেই সরকারের যে আচার আচরণ কর্মপদ্ধতি, তা এই সমস্ত অপরাধী জগতে যারা বাস করে তাদের কাছে খুব অপরিচিত। এই কনসেপ্টটাই তো তাদের মধ্যে নেই যে দেশের জন্য সব কিছু ত্যাগ করতে পারি, এই কনসেপ্টটাই তো নেই সেখানকার কনসেপ্ট হচ্ছে ও দেশ যা হয় হোক গে যাক, যেভাবে হোক লুটে পুটে খেতে পারি কিভাবে। এই যে দুটো একদম ভিন্ন মেরুর ফিলোসফি, দর্শন, আত্মার থেকে উঠে আসা কোন আবেগ। কিন্তু যে এদের পালানো, এই যে আসার পরে যে পালানোর চেষ্টা, সেই পালানোর চেষ্টার যে যে করিডরগুলো আমি আপনাদেরকে ম্যাপ ধরে ধরে দেখিয়েছিলাম, আজ বা বলা ভালো গতকাল রাত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ইয়েস, হয়তো এই অধম অনেকটাই ঠিক ছিল। বন্দে মাতরম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। স্বঘোষিত পুষ্পার গ্রেপ্তারি, স্বঘোষিত পুষ্পার গ্রেপ্তারি, তাও কোথা থেকে? নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে। সুধী দর্শকবৃন্দ, যারা মানুষের ভাষার দীর্ঘদিনের দর্শক এবং তার সাথে যারা পুরনো এপিসোডগুলো একটু স্ক্রল করে দেখেন, তারা এটা বুঝবেন যে আমি ঠিক এই করিডোরগুলোই কথাগুলো বলেছিলাম। একদম সেই সন্দেশখালী, দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে ওদিকে নেপাল সীমান্ত, আরো কয়েকটা অংশ বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে এই ছিল সেই পালানোর করিডোর। কিন্তু মুশকিল হচ্ছে পালানোর সেগুড়ে তো বালি। তার কারণ এটা একটা নতুন, পশ্চিমবঙ্গের মানুষের কাছে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা,
যা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন ছিল না। এখন এই গ্রেপ্তারিটা অনেক কিছু মিন করে, ইতিহাসে গবেষণা হবে অবশ্যই। এই স্বৈরাচারী শাসন যা মানুষের চোখের সামনে খুলে খুলে দেখাচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, তা ইতিহাসে কোনো দেশে ঘটেছে কিনা এটাও একটা গবেষণা হবে আশা করি সামনের দিনে। অপশাসন, স্বৈরাচার, অন্ধকার যুগ, এই অন্ধকার যুগ নিয়ে বেশ কয়েকটা এপিসোড করেছিলাম, যে ইউরোপে অন্ধকার যুগের পরে নবজাগরণ কিভাবে এসেছিল, এবং বাংলাতেও অন্ধকার যুগের পরে নবজাগরণ কিভাবে এসেছিল। এখন দুটোর প্যাটার্নে হয়তো আলাদা আলাদা ছিল, কিন্তু সেই নবজাগরণ আর এই আধুনিক জায়গায় স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের এই নবজাগরণ মানুষকে দেখিয়ে দিচ্ছে অন্ধকার আর আলোর মধ্যে তফাৎ কতটা। এখন এই পুষ্পার গ্রেপ্তারি অনেক আঙ্গিক, অনেক দিক থেকে মিনিংফুল। সেই মিনিংফুলটা কি? চরম ঔদ্ধত্য, নিজেকে পৃথিবীর অধীশ্বর মনে করা, মানুষকে মানে মানুষ জ্ঞান না করা, এবং মানুষকে শোষণ করবার জন্য যত দূর পর্যন্ত আধুনিক সবল সমাজ ব্যবস্থার মধ্যে থেকেও অত্যাচারের সীমা, চূড়ান্ত সীমা যত দূর পর্যন্ত হতে পারে তার নজির সৃষ্টি করা, সেটাও যে পর্যুদস্ত হয় এই গ্রেপ্তারি সেটা দেখিয়ে দিল। তাহলে বলবেন আরো তো গ্রেপ্তারি হচ্ছে, ঘন্টায় ঘন্টায় গ্রেপ্তারি হচ্ছে। অবশ্যই গ্রেপ্তারি হচ্ছে, যে বেশি অন্যায় করেছে দেশের আইন ব্যবস্থা, সংবিধান এবং এই যে বিএনএস, তাতে বিচার হলে যে বেশি দোষ করেছে দেশের সংবিধান আইন ব্যবস্থা তাকে সেই অনুযায়ী শাস্তির ব্যবস্থা করবে। যে দোষ করেনি বলে যদি প্রমাণিত হয় সে ছাড়া পেয়ে যাবে। আর যে অল্প দোষ করেছে আইন ব্যবস্থা বিচারকরা যদি মনে করেন তিনি অল্প শাস্তি পাবেন, খুব সোজা হিসেব। কিন্তু এটা নিয়ে তো কোনো ভুল নেই যে 4 তারিখ 80 না হয়ে যদি 148-47 হতো তৃণমূল কংগ্রেস, তাহলে কি হতো? তাহলে এই কম অপরাধ করা, বেশি অপরাধ করা, মাঝারি অপরাধ করা, এরা কি অন্য মানুষকে রেয়াত করত? প্রশ্নটা কিন্তু থেকে গেল। তারা কি কি মজুত করে রেখেছিল মানুষের সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য বিরোধী মানুষদের, তৎকালীন বিরোধী মানুষদের সাথে, সেটা তো প্রতি মুহূর্তে ফোন টিভির পর্দায় দেখতে পাচ্ছে মানুষ। এতৎসত্ত্বেও এই রাষ্ট্রবাদী সরকার ধৈর্য, সংযম, স্থৈর্য, যেগুলো সনাতনী ঐতিহ্য, সেইটাকে বজায় রেখে রাষ্ট্রের অগ্রগতির কথাকে গুরুত্ব দিচ্ছে। এবং এখানে অবশ্যই বলতে হবে, যেটা নিয়ে শুরু করেছে এপিসোডটা, যে সীমান্ত সরগরম। এই সীমান্ত জুড়েই কিন্তু গড়ে উঠেছিল একটি আলাদা শাসন ব্যবস্থা। আর এই সীমান্তই ছিল বিভিন্ন করিডোর, যেখানে যেখানে ফেন্সিং করতে শুরু করে দিয়েছে। দেখাই যাচ্ছে বিজিবির কি পরিমাণ অসন্তোষ, দেখাই যাচ্ছে বাংলাদেশের যে সমস্ত বিজিবি বিএসএফ এর সঙ্গে কি বলবো দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় বাধা দান করছে, সেখানে স্থানীয় গ্রামবাসী ওই বাংলাদেশের তারা সেই বিজিবির সাথে কিভাবে বিএসএফদের প্রতিরোধ করবার চেষ্টা করছে, অসুবিধা করবার চেষ্টা করছে। গত কয়েকটা এপিসোডে দেখিয়েছিলাম 3 বিঘা 8 গ্রাম এই সমস্ত জায়গাগুলো, যেগুলো নিয়ে মানে ওই যাকে বলা হয় ছিটমহল ধরনের একটা জায়গা ছিল, সেই জায়গাগুলোতেও যখন ফেন্সিং হচ্ছে সেখানেও অসুবিধা। আর একদম কোচবিহারের সেই সমস্ত সীমান্ত, প্রকৃতি এক ধরনের ভৌগোলিক কি বলবো মানচিত্র, মানে প্রাকৃতিক পরিবেশ সব সেখানে আলাদা। তেমনি আবার দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো, সেই জায়গার প্রাকৃতিক মানচিত্র, ভৌগোলিক বৈশিষ্ট্য সেগুলো আলাদা। কাজে সেইগুলো নিয়ে যখন প্রচন্ড গতিবেগের সঙ্গে এগিয়ে চলেছে এই কাজগুলো,
তার সাথে একটু যোগ না করলেই নয়, সেটা হচ্ছে একটি বিশেষ বিষয়। সেটা হচ্ছে এই সরকার একটি বিশেষ জিনিস চালু করেছেন, যেটি বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মেনশন করেছিলেন। সেটা কি? সেটা ছিল অবৈধ মাদ্রাসা। অবৈধ মাদ্রাসাগুলোকে তিনি উল্লেখ করেছিলেন জঙ্গি তৈরির আঁতুর ঘর। আর এই সরকার এইবার সেই মাদ্রাসাগুলিতে অডিটের ব্যবস্থা করেছেন। এখন এটাও খুব লাউড অ্যান্ড ক্লিয়ার মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, এবং সর্বোপরি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনি তো সবসময় বলেন সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু বেআইনি কিছু হবে না, দেশ বিরোধী কিছু হবে না। আর সেই সমস্ত দেশ বিরোধী যে সমস্ত চক্রান্তগুলো গ্রামগুলোতে যখন এসটিএফ, এনআইএ সহ বিভিন্ন রকমের অভিযানগুলো চলে, অতীতে চলেছিল, সেগুলো তো ওই সরকার থাকাকালীনও কত কিছু ধরা পড়েছিল। আপনাদের এপিসোডগুলোতে দেখিয়েছিলাম। ভোটের ঠিক আগে আল কায়দা জঙ্গি ধরা পড়া খোদ কলকাতার একটি নির্দিষ্ট এলাকা থেকে, এবং একজন কাউন্সিলর তিনি পলাতক এখন। ওই গুলশন কলোনি নাকি বলা হয়, তাকে পান্ডা বলা হয়। এখন এই জিনিসগুলো তো এখনো আছে, এখনো এই দেশের মধ্যে, এই রাজ্যের মধ্যেই কিন্তু তারা আছে যারা এই দেশটাকে আনরেস্ট করেছিল। শুধু দর্শক বৃন্দ, যারা অন্যায়কে সাথ দেয় তারা না হয় মুখ লুকোচ্ছেন, ঠিক আছে, কিন্তু যারা প্রত্যক্ষভাবে এই দেশ বিরোধী কাজকর্মগুলোর সঙ্গে যুক্ত ছিলেন তাদের শাস্তি হওয়া উচিত নয়? যারা তাদের সাথ দিয়েছেন তারাও বলুন, তারাও সুস্থ সমাজে ফিরে আসুন, সুস্থভাবে সুন্দরভাবে দেশ গঠন করুন। এখন সেই জায়গাটাতে তারাও কি চান না যে যারা ওই সাথগুলো দিয়েছিলেন যে ওই ধরনের ভয়ঙ্কর অপরাধীদের শাস্তি হোক? এই সরকার তাতে কিন্তু দৃঢ় সংকল্প। এর সঙ্গে বলি, এই যে পশ্চিমবঙ্গের এই যে পালাবদল এই পরিবর্তন গতকালকেই আপনাদেরকে বলেছিলাম যে গোটা ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে। গোটা লোকসভা সংখ্যাতত্ত্বের বিচারে, কারণ সংসদীয় গণতন্ত্রের সংখ্যা একটা বড় বিষয়, সেখানে একটা বড় অ্যাডভান্টেজ এনডিএ গভর্নমেন্টের হাতে চলে আসলো। তেমনি রাজ্যসভাতেও একই জিনিস, এবং গতকালকের এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে রাজ্যসভাতে যে ইলেকশন হতে যাচ্ছে আগামী 18 তারিখ, 8 তারিখে তার নমিনেশনের আর 11 তারিখ উইথড্রল। এই ইলেকশনটা আর রাজ্যসভা এবং তৃণমূল কংগ্রেস টুকরো হয়ে ভেঙে গিয়ে তৃণমূল কংগ্রেস উঠে গিয়ে একটি স্বাধীন অস্তিত্ব আলাদাভাবে তৈরি হওয়া পার্লামেন্টে, রাজ্যসভা লোকসভা মিলে, এটা গোটা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সংখ্যাতত্ত্বের বিষয়। আর এনডিএ জোট, সেই এনডিএ জোট তো অবশ্যই শক্তিশালী হলো পরোক্ষে দেশের সুরক্ষার প্রশ্নে। যারা এই সুরক্ষার জায়গাগুলো যখন সরকার সিদ্ধান্ত নিতে যেত এবং বাধা দান করত, সেই বাধা দানের জায়গাটা অনেকটাই কিন্তু কেটে গেল। একদিকে সীমান্ত সুরক্ষিত হচ্ছে, আর দেশের আভ্যন্তরীণ সুরক্ষা তার লাগাতার অভিযান এখন তো চলছেই। সেটা শুধু পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গের প্রান্তগুলো যেহেতু, সীমান্তগুলো যেহেতু উন্মুক্ত ছিল, সেহেতু গোটা দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছিল। এখন সমস্ত দিকে খেয়াল করে দেখুন, আসাম, ত্রিপুরা, এই সমস্ত সীমান্তগুলো একদম সিল হয়ে গেছে, আর সেখান থেকে কোনো কিছু করা যাচ্ছে না। তেমনি এবার সিল হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের এই পাশটা। ফলত দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জায়গাটা অনেক বেশি বাড়তে চলেছে। শুধু দর্শকবৃন্দ, এই সমস্ত এপিসোডগুলো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশনটা অন রাখুন। আপনারা কমেন্ট করে সেই কমেন্টটাকে এই এপিসোডের সাথে শেয়ার করুন, যাতে আপনাদের কমেন্ট আরো বেশি মানুষের চোখে পড়ে, দেশ গঠনের কাজে লাগে। আজকের এই এপিসোডে এই পর্যন্ত।
আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।